পুজো কোথাও যেন একে অপরের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে। এবং আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই যে নাকে নথ পরে তুমি মা লক্ষ্মীর পুজো আমি ছেড়েছিলাম, মানে প্রিপারেশনে বা প্রস্তুতিতে যতক্ষণ না বসছো, তোমার বাড়িতে যারা আসছে সংবাদ মাধ্যম থেকে অতিথি কারো যেন আমি বলবো ভাত হজম হয় না। লক্ষ্মী পুজোর দিন অপরাজিতা আড্ডার বাড়িতে সকলে আসবে, তোমার প্রস্তুতি থেকে শুরু করে পুজো, তোমার মানে তিল থাহরের জায়গা নেই। হ্যাঁ, আসলে নথের ব্যাপার যেটা হচ্ছে, আমরা তো সোনার বেনে, আমার বাপের বাড়ি হচ্ছে সোনার বেনে, তো আমাদের যে কোনো শুভ কাজে নথটা পড়তেই হয়, এটা নিয়ম। হ্যাঁ, আমাদের নিঃশ্বাস শুদ্ধি হয় না, বলে যে নথ আমাদের পড়তেই হবে। আর সেজে গুজে থাকা মানে এটা একটা সুযোগ সাজবার। লক্ষ্মী পুজোটায় মা লক্ষ্মীও সাজেন, মা লক্ষ্মীর জন্মদিন আমিও সাজি, একদমই। এ হচ্ছে একটা সুযোগ, সেই সুযোগটা আমি ছাড়তে চাই না, সেই সুযোগ। আর গয়নাগাটি শাড়ি গয়না পরার চান্স তো কম, কোথায় পরবো? হয়তো স্পন্সারের ড্রেস পরে যেতে হয়, না হলে অন্যরকম জামা কাপড় পরে যেতে হয়, না হলে রিকোয়ারমেন্ট থাকে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানে যাই এই রকম সেজে আসবে না। সুতরাং গয়নাগাটি পরে যাওয়ার সুযোগ এখন কিন্তু খুব কম। সেই ক্ষেত্রে এই বাড়িতে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো এটা সাজা হয়ে যায়। আমি তো দেখছি যে নথটা অনেক বড় ছিল, একটু ছোট হয়েছে। হ্যাঁ, বড় নথটা ভেঙে ফেলেছি, অনেক বেশি ভারী লাগতো বলে বড় নথটা ভেঙে অন্য গয়না করিয়ে নিয়েছি। এখন এই ছোট নথটাই পরি। সোনার দাম বাড়ছে বলে নথ ছোট হচ্ছে? হ্যাঁ, সোনার দাম বাড়ছে বলে নথ ছোট হচ্ছে, গয়নাও ছোট হচ্ছে। সব শুনতে হবে অপরাজিতা আড্ডার মুখ থেকে। অবশ্যই শুনতে হবে। অপরাজিতা আড্ডা কি কোটিপতি নাকি? আমার কিছুই নেই, ওই জন্য নথ ছোট হচ্ছে, সোনার দাম বাড়ছে বলে। নথ ছোট হচ্ছে না হচ্ছে জানি না, কিন্তু এই যে নাড়ু বা এলো ছেলো এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতোই রয়েছে দীর্ঘ বহু বছর ধরে। যেমন দেখছি এলো ছেলো তোমার বাড়ি স্পেশাল। হ্যাঁ, এলো ছেলো তো আমাদের ঠাকুরের স্পেশাল, করতেই হয়। এবং মা যখন এই বাড়ি তখনও তৈরি হয়নি, ঠাকুর পুকুরে ছিলেন, তখন ওখান থেকেই এলো ছেলোর ব্যবস্থাটা, মানে তখন যে মা লক্ষ্মী পুজো করতেন এই এলো ছেলো হতো। এবং লুচিকে লম্বা করে বেলে তারপরে খুন্তি দিয়ে কেটে টুইস্ট করে ভেজে তারপরে আবার চিনির রসে ডোবানো হতো। এবং ওখানে দেখো, হ্যাঁ, ওখানে শ্রী বানানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর। চুকি স্পেশালিস্ট। হ্যাঁ, চুকি হচ্ছে শ্রী বানানোর স্পেশালিস্ট। হ্যাঁ, মেয়েরা সব বা ফঙ্গমণি হাত দিয়ে জাস্ট এরকম খাকনা দিচ্ছে, যা করার ওই করছে। আরও যেটা এবারে তোমার মা লক্ষ্মী দেখতে পেলাম মানে রাধিকার বেশে। হ্যাঁ, এবারে মায়ের গোলাপি ঘাগড়াটা যে পেলাম, তো আমি ভাবলাম মাকে কোনোদিন সেভাবে পিঙ্ক পরানো হয়নি, তো মা এবার একটু রাধারানীর মতোই সাজুক। ইচ্ছে ছিল না, আসলে পেলাম না। এত রাত্রিরে গিয়েছিলাম গড়িয়াহাটে, যে একটা দোকানই খোলা ছিল, আর সেই দোকানে জল ঢুকে সব নষ্ট হয়ে গেছে, তো সে দিতে পারছিল না। তো ওইটা বার করে বললো, দিদি এটা হবে? বললাম হ্যাঁ এটাতেই হবে, বলে তখন কিনে নিয়ে এলাম। দোকানে জল ঢোকার কথা বলছো, যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জীবনেও জল ঢুকে বিপর্যস্ত। উত্তরবঙ্গে এরকম বন্যা হয়েছে, সত্যি মানে মা লক্ষ্মী এবার আসছেন, সকলে একটাই প্রার্থনা করছেন যে সকলের জীবন স্বাভাবিক ছন্দে ফিরুক। সব মানে অতিবৃষ্টিতে তো সর্বত্র ভেসে গেছে, মানে আমাদের বেহালারও কি অবস্থা ছিল মানে ভাবা যায় না, অষ্টমী পর্যন্ত। এবং সারা বিশ্বে যদি দেখা যায় ন্যাচারাল ক্যালামিটিতে একটা অস্থির অবস্থা, এবং অতিবৃষ্টির জন্য উত্তরাখণ্ড থেকে আরম্ভ করে সমস্ত জায়গা এবং বিশেষ করে নর্থ বেঙ্গল, ভুটান একটা অস্থির অবস্থা। এবং প্রকৃতি মা কোনো কারণে রুষ্ট হয়েছেন আর কি, প্রকৃতির রোষের সঙ্গে তো লড়াই করা যায় না। সুতরাং কারণ আমরাও তো প্রকৃতিকে নিয়মিত মানে ধ্বংস করে চলেছি, প্লাস্টিক দূষণ, প্রকৃতি তো তার রিভেঞ্জ নেবেই। অবশ্যই দায়ী তো আমরাই, আমাদের সঙ্গে যা হয় তার জন্য দায়িত্ব আমরা। খাবারে বিষ আমরাই মিশিয়ে খাই, হ্যাঁ আমাদের ক্ষতি আমরাই করি। পাহাড়ে যে এত স্পন্দন বেশি, এত তো হওয়ার কথা নয়, এত তো ভাইব্রেশন হওয়ার কথা নয়, এত তো পাহাড়ের বুকে ঘা পড়ার কথা নয়। সুতরাং হিমালয় এখনও নবীন পাহাড়, হিমালয় এখনও বাড়ছে। সুতরাং কোনো শিশুর গায়ে যদি চিমটি কাটো, সে তো ছটপট করে উঠবেই। হ্যাঁ, তো ন্যাচারাল। এবং এত যে দূষণ, এত যে মানুষের বোধের অভাব, তার জন্য এত পলিউশন, এবং এত পলিউশনে আমরাই ভুক্তভোগী। কারণ যাই করবে সেটাই তো ফেরত আসবে, এবং দ্বিগুণ শক্তিতে ফেরত আসবে। ধন ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী আমরা জানি সকলে, তার কাছে আজকের দিনে এই মুহূর্তে তোমার কি বিশেষ প্রার্থনা? মানুষের চৈতন্য হোক, মানুষের চৈতন্য হোক, মানুষের চেতনা জাগ্রত হোক, মানুষ ঠিক ভুলের বিচার করতে শিখুক। এবং অহেতুক যে মানুষকে অপমান করার একটা প্রবণতা, এখন কাউকে অপমান করলাম মানে আমি খুব বিখ্যাত হলাম,
সেই বোধটা, সেই আসরিক প্রবৃত্তিটা মানুষের ভেতর থেকে চলে যায়। আজকে আনন্দের দিনও তোমার চোখটা একটু ছলছল কেন? না, ছলছল কার কারণ হচ্ছে আমার মনটা ভালো নেই। এত মানুষ এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, এত হয়েছে, এত মানুষ মারা গেছেন, তার উপর কত মানুষ ঘর বাড়ি হারিয়েছেন প্রিয়জনকে, সেটাও তো মৃত্যুরই সমান। দানে মারা যাওয়া সেটা তো একটা অবশ্যই ক্ষতি, এবং তার সঙ্গে সর্বস্ব চলে যাওয়া মানে আমি আমার চোখের সামনে দেখলাম আমার বাড়ি ঘর দোর, আমার সারা জীবনের সমস্ত কিছু ভেঙে চলে গেল। সেটা তো মানে আমি বেঁচে থেকে সেটা মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তার জন্য আমরা সর্বশেষ যেটা ঈশ্বরের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় থাকে না। একদম ঈশ্বরের সমর্পণ, নিজেকে সমর্পিত করা ছাড়া কোনো উপায় নেই। সব উৎসবেরই শেষটা আনন্দ দিয়ে শেষ হোক, আমাদের এই কথাবার্তা বা এই আলাপচারিতা শেষটা একটা গান দিয়ে শেষ হোক। মা লক্ষ্মীর কাছে আজকে তুমি প্রত্যেকবারই গানে গানে তুমি শ্রদ্ধা জানাও। আজকে প্রত্যেক বছর আমি এসো মা লক্ষ্মীটাই গাই, কিন্তু আজকে আমার মা যেটা সবসময় গাইতেন সেটাই আমার এই পুজোর আগে থেকে এই পুজোতে খুব মনে পড়ছে, কারণ এই গানটাই আমাদের জীবনে এখন খুব দরকার, আমাদের জীবন নির্মল হওয়া দরকার। তুমি নির্মল করো মঙ্গল করে, বলিন মর্ম মোছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহকালে মা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। একদম গানের বার্তাই আসল, সমস্ত মলিনতা দূর হোক। এবং তুমি যেটা বললে আমাদের সকলেরই একই প্রার্থনা, প্রত্যেকে যেন ভালো থাকে, তুমিও ভালো থেকো এবং ভালো রেখো, সমস্তা সুখিনো ভবন্তু। একদম ভালো থেকো আর ভালো রেখো। থ্যাংক ইউ, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সকলকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা। একদম যেটা অপরাজিতা আড্ডা বলছিলেন যে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, শুধু নিজে ভালো থাকলে হবে না, পারিপার্শ্বিককেও কিন্তু ভালো রাখতে হবে।